নাসির আলী মামুন, যাকে ক্যামেরার কবি বলা হয়। বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফারের জনক বলা হয় নাসির আলী মামুনকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কাজী নজরুল ইসলাম, এস.এম. সুলতান, মাদার তেরেসা থেকে শুরু করে অ্যালেন গিন্সবার্গ, গুন্টার গ্রাস এবং বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতো বহু মানুষের ছবি এঁকেছেন তিনি। মানুষের সবসময় একটা মনের মধ্যে বিল্ট ইন থাকে যে জিনিস সবসময় বেশি দেখা যায় না, বেশি কানে শোনা যায় না, যে জিনিস মানুষ বেশি স্পর্শ করতে পারে না, সেই জিনিসের প্রতি সমস্ত মানুষের, পৃথিবীর সব দেশের মানুষের এক ধরনের কৌতূহল এবং আকর্ষণ থাকে। আমার আকর্ষণের মূল কারণ হলো এই দুইটা কালোর মধ্যে তীব্র বেদনা এবং একই সঙ্গে গভীর ভালোবাসা ভাসমান, নিমজ্জিত। নাসির আলী মামুন মনে করেন, কবিতা আর ফটোগ্রাফের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। নাসির আলী মামুন স্বপ্ন দেখেন একটি ফটোজিয়ান তৈরি, যেখানে স্থান পাবে দেশি বিদেশি বিখ্যাত লোকদের সব পোর্ট্রেট থেকে শুরু করে তাদের ব্যবহার্য জিনিসপত্র। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি ক্যামেরার কবি নাসির আলী মামুন। শুধু দর্শক, আপনাদের স্বাগত জানাই শিল্পবাড়ি দেখবার জন্য। শিল্পবাড়ি পরিবেশিত হয়ে দর্জিবাড়ির সৌজন্যে আজ শিল্পবাড়িতে আমাদের সঙ্গে আছেন, আমরা যে ক্যামেরায় কথা বলছি সেই ক্যামেরার এক অসাধারণ মানুষ, আমাদের বাংলা কবিতার কিংবদন্তি মহাপুরুষ শামসুর রহমান, যাকে বলেছেন, আখ্যায়িত করেছেন ক্যামেরার কবি বলে। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই তিনি ক্যামেরার গল্পকারও বটে। তিনি নাসির আলী মামুন। নাসির আলী মামুন, আপনাকে স্বাগত জানাই শিল্পবাড়িতে। কেমন আছেন আপনি? বেশ ভালোই আছি। আজকে মনে হচ্ছে যে আমরা ইনফর্মাল আড্ডা দিতে পারবো এবং নানা ধরনের স্মৃতিচারণ করব। জি, আমরা দুজনে যখন এই অনুষ্ঠানে কথা বলবো, আপনার আগেও পরিচিত এবং বন্ধু মানুষ, বিশিষ্ট শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ আপনার ছবি আঁকবেন এবং আপনি জানেন কি নান্দনিকতার সঙ্গে, দক্ষতার সঙ্গে তিনি ছবি আঁকেন। আমি খুব ভালো করে জানি, যেহেতু আমিও এই একই লাইনে কিছু কাজ করি, সেটা অবশ্য ক্যামেরায়, পোর্ট্রেট ফটোগ্রাফি। এবং শিল্পী শাহজাহান আহমেদ বিকাশ, উনি তো আমি জানি অত্যন্ত খ্যাতিমান একজন পোর্ট্রেট শিল্পী, চিত্রশিল্পী। তার ছবি পৃথিবীর বহু জায়গায় আছে এবং সাম্প্রতিককালে বাকিংহাম প্যালেসে তার একটি পোর্ট্রেট আছে, রানী দ্বিতীয় এলিজাবেথের। উনি আমার সামনে বসা, উনি আমার দিকে বারে বারে তাকালে আমি তো নার্ভাস হয়ে যাবো। চমৎকার। সবকিছু মিলিয়ে আমরা শুরু করতেছি একটু অন্যভাবে। আপনি আজ খুব বিখ্যাত মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাকে চেনে ক্যামেরার কবি হিসেবে, ক্যামেরার গল্পকার হিসেবে, ক্যামেরার সারথি হিসেবে, আলো আধারের একজন জাদুকর হিসেবে আপনাকে চেনে। কিন্তু আপনার শুরুটা হয়েছিল চুরি দিয়ে। হ্যাঁ, চুরির ঘটনাটা একটু জানতে চাই। বলি আর কি। আমি 10-11 বছর বয়সে আমি আমার বাসায় যে খবরের কাগজটা আসতো, আমার আব্বা ইংরেজি কাগজ রাখতেন, যেটা তখন কিছুই বুঝতাম না, কিন্তু উনি ইংরেজি কাগজ পড়তে ভালোবাসতেন। বাংলাদেশ, পাকিস্তান অবজারভার এবং মর্নিং নিউজ নামে দুইটা কাগজ তখন ঢাকায় বিখ্যাত কাগজ ছিল ইংরেজি, সেই দৈনিক পত্রিকা উনি বাসায় রাখতেন। ওই পত্রিকায় বিভিন্ন দেশের যে রাষ্ট্রপ্রধান, বিখ্যাত কেউ, কবি, লেখক, তাদের ছবি ছাপা হলে নিউজ প্রিন্টের পাতায় সাদা কালো আমি আমার আব্বা পড়ার আগেই মাঝে মাঝে কেটে ফেলতাম। আচ্ছা। এবং এই কাটার জন্য অনেকদিন মারও খেয়েছি আমি। তারপর আমি দেখলাম যে আরও নানা ধরনের কাগজ, বিচিত্র ধরনের সব ম্যাগাজিন আমার বন্ধুবান্ধবদের বাসায় দেখি আসে, সেখানে অনেক ভালো ভালো ছবি ছাপা হয়। এমনকি সেই আমলে 63-64 সালে অনেক কালার ছবি ছাপা হতো সেই সময়। আচ্ছা আচ্ছা। সেই পত্রিকাগুলি আমাকে খুব আকর্ষণ করতো। আমার বন্ধুবান্ধবরা তখন এতদিনে জেনে গিয়েছিল যে আমি পত্রিকার পাতা কাটি এবং বিখ্যাত লোকদের প্রতি আমার এক ধরনের অবসেশন তৈরি হয়ে গেছে। বিখ্যাত লোকদের ছবির প্রতি তাদের ছবি যে ফটোগ্রাফাররা তুলে পত্রিকায় ছাপতো নিউজ প্রিন্টের খসখসে পাতায়, সেগুলো আমার কাছে মহামূল্যবান মনে হতো। আমি বন্ধুবান্ধবকে বলে রাখতাম যে কাগজগুলো আমাকে দেওয়ার জন্য। ওরা কি করতো, বেশিরভাগ বন্ধুদের বাসায়, আমার বাসার আশেপাশে খবরের কাগজ, ম্যাগাজিন, পত্রপত্রিকা জানালার পাশে অথবা দরজার পাশে রেখে দিত, যাতে আপনি নিতে পারেন, যাতে আমি চুরি করে নিতে পারি। আমি তাই করতাম, ওরাও খুশি। বন্ধুকে একটু হেল্প করছি, বন্ধুকে হেল্প করা আর কি। এবং হেল্পটা একটা অভিনব এবং এইটা নেশায় পেয়ে বসলো।
এবং ওই পাতা কাটতে কাটতেই বিখ্যাত লোকদের প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা, ভালোবাসা এবং অবসেশনটা তৈরি হলো এবং তাদের আমি আইকনদের ভক্ত হয়ে গেলাম। 1971 সালে মুক্তিযুদ্ধের পরপরই তখন আমি ভাবলাম যে আমার একটা কিছু করা দরকার। আমি কি করব? তখন আমি সিদ্ধান্ত নিলাম ওই যে আমি বিখ্যাত লোকদের ছবি নিউজ প্রিন্টের পাতা থেকে, খবরের কাগজ থেকে যে কেটে কেটে জমা করতাম, আমি ওই সব মানুষদের ছবি তুলব এবং তার চাইতে ভালো ছবি তুলব। তখন দেখলাম যে বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশের বিখ্যাত মানুষরা যখন বক্তৃতা দিতে যেতেন, প্রধান অতিথি হয়ে যেতেন, দেখলাম যে তাদের যে চেহারা ওই ছবির সঙ্গে পত্রিকার ছবির সাথে মেলে না। তার কারণ ওই ছবিগুলো সব স্টুডিওতে গিয়ে তোলা, তারা স্টুডিওতে যেয়ে ছবি তুলতেন। স্টুডিওর ফটোগ্রাফি তো আমরা জানি একটা আলাদা কেমিস্ট্রি, তার সামনাসামনি তাকিয়ে, এবং সে যদি কালো হতো, মুখে অনেক গর্ত থাকতো, দাগ থাকতো, সেই ছবি ফর্সা, গোলগাল মুখ, রিটাচ ফিনিশিং করে ছবিটা অন্যরকম করে দিত। সেই মানুষটির সঙ্গে ওই ছবির কোনো মিল ছিল না। আমার কাছে মনে হতো যে ওগুলো মেয়ে কি কৃত্রিম ছবি, ওই তো ছবি না। এক ধরনের প্রতারণাও বটে, এটা এক ধরনের কালচারাল প্রতারণা অবশ্যই। এবং আমি তাদেরকে প্রথম বললাম যে দেখেন, আপনারা তো সময় ব্যয় করে স্টুডিওতে যান। যেসব বিখ্যাত মানুষদের ছবি আমি তোলা শুরু করলাম 1972 সালে, অর্থাৎ পোর্ট্রেট ফটোগ্রাফি। এই পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গিয়ে সৃষ্টিশীল মানুষ, খ্যাতিমান মানুষদের বাসায় গিয়ে তাদের আমি প্রথমে বোঝাতাম, অনেকে বুঝতে পারতো না, সময় দিতে চাইতো না। আমি বলতাম দেখেন, আপনারা স্টুডিওতে যান, সময় ব্যয় করেন, অর্থ ব্যয় করেন, কিন্তু আপনার আসল চেহারা তারা ধরতে পারে না। আমি কিন্তু আপনারা দেখতে ঠিক যেমন সেরকম ছবি তুলতে চাই। এবং জানেন তো, আপনারা তো মহাতারকা, সবাই একটু নড়ে চড়ে বসতেন যে এই ছেলেটা কি বলে, বালক কি বলে। আস্তে 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 আমি তাদের বোঝাতে চেষ্টা করলাম যে আপনারা আসলেই তারকা, আপনাদের ছবি তুলে আপনাদের ছবি আমি আপনাদের উপহার দিব, আপনারা দেখবেন যে আপনাদের মূল চেহারার সঙ্গে আমার তোলা ছবি কতখানি মিলে যায়। আস্তে আস্তে তারাও দেখলো যে হ্যাঁ, আমি যেই ছবি তুলি সেই ধরনের ছবি তারা চায়। আসলে প্রথম কার বাসায় গিয়েছিলেন আপনার মনে পড়ে? হ্যাঁ, আমার মনে পড়ে। প্রথম আমি গিয়েছিলাম কবি আহসান হাবীবের বাসায় 1972 সালে। এটা তিনি তো একটু জানুয়ারি মাসে, একটু রাশভারী মানুষ, একটু রাশভারী মানুষ, কিন্তু আমার পরিকল্পনা শুনে তিনি বেশ উল্লসিত হলেন এবং অবাকই হলেন, একই সঙ্গে বিস্মিত হলেন। আচ্ছা, এবং তার একটু অবিশ্বাসও করলেন। আচ্ছা, যে না, এই ধরনের কাজ বোধহয় বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, এই দেশে তো করে না, তরুণ এই ধরনের কাজ বেশি দিন থাকে না, তুমিও থাকবে না। আমি বললাম না, আশীর্বাদ করেন, আপনি দোয়া করেন এবং আমাকে সাজেস্ট করেন যে আমি কিভাবে এগোবো, আমাকে তালিকা তৈরি করে দেন। তো উনিও কয়েকজনের নাম দিলেন, লেখকদের নাম সবাই। মামুন ভাই, আপনি প্রথম ক্যামেরা হাতে নিয়ে কার, কোথায়, কিভাবে ছবি তুলেছিলেন? এটা একটু মজার ব্যাপার। 1966 সালের সম্ভবত জুন মাসে, তখন আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র, ক্লাস 7-এ পড়ি। আমি আর আমার বড় ভাই দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়তাম। সাইফ আলী খান, উনি প্রয়াত। আমার বড় ভাই, আমাদের একটি সাইকেল ছিল, এশিয়া বাইক, সেই সাইকেলে করে আমি গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে থাকতাম 11 নম্বর বিল্ডিংয়ে। সেখান থেকে আমাদের বাসার সামনে একটা স্টুডিও ছিল, স্টুডিও নিহার। এই স্টুডিওর কথা না বললেই না যে বহুবার তারা ক্যামেরা আমাকে ধার দিয়েছে। সেই স্টুডিওর যারা ফটোগ্রাফার, যারা কর্মচারী কাজ করতো, ওদের সঙ্গে আমি খুব সখ্যতা গড়ে নিলাম, বন্ধুত্ব করলাম, যাতে ওদের ক্যামেরাটা ধার নেওয়া যায়। 66 সালে আমার বড় ভাই সেই ক্যামেরাটা ধার নিতে পারলো। সেদিন ছিল রবিবার। আমরা বাসায় ছুটির দিন, রেক্সোনা, হ্যাঁ ছুটির দিন, রেক্সোনার সাবান দিয়ে, তখনকার বিখ্যাত সাবান লাক্সের মতো, গোসল করলাম যে একটু ফর্সা দেখা যায় কিনা। অদ্ভুত সব মানে চিন্তা। গোসল টোসল করে আমরা সেই গরমের মধ্যে জুন মাসে, আমার ভাই সাইকেল চালিয়ে সেই স্টুডিওর বক্স ক্যামেরাটা নিয়ে 120 ইয়াশিকা আমরা ধানমন্ডি লেকের, এখন যে 8 নম্বর ব্রিজটা, তার ডান পাশে গেলাম। সেখানে আমার স্কুল ড্রেসটা ছিল, সেই ড্রেসটা তার আগের দিন বালিশের নিচে রেখে, মানে ধোয়ার পরে সেটা এক ধরনের ওই ম্যানুয়াল ইস্তারি করলাম বালিশের নিচে চাপ দিয়ে। তো সেইটা পরে গেলাম ধানমন্ডি লেকের পারে। আমার বড় ভাইয়ের ছবি আমি তুললাম, সেই সাইকেল সহ ফুলের গাছে ফুল ধরে দাঁড়িয়ে, তখনকার ট্র্যাডিশন ছিল। এবং সে আমার ছবি তুললো, আমি খুব বাঁকা হয়ে পা থেকে মাথা পর্যন্ত আমি তাকে দেখিয়ে দিলাম কিভাবে ফোকাস করতে হবে। তার চেয়ে অনেক বয়স কম, কিন্তু ক্যামেরা সম্পর্কে মোটামুটি আমি তখন একটু একটু জানি। তো সেই প্রথম সেদিন ক্যামেরা ক্লিক করলাম এবং মহা আনন্দ। মামুন ভাই, আপনি সেই কালে
70 দশকের শুরুতে সদ্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানুষ কিন্তু তার জীবনের শুরু থেকেই চায় যে আমি এমন একটি কাজ করব যেখানে আমি প্রতিষ্ঠা পাবো, অর্থ পাবো, খ্যাতি পাবো। কিন্তু আপনি সেই সময় এমন একটি কাজ বেছে নিলেন, মানুষের পোর্ট্রেট, তাও আবার ক্যামেরায়, সাদা কালো। এই যে এটা জীবিকার অংশ আপনি করতে পারবেন এবং একটা জায়গায় আপনি পৌঁছবেন, এই যে আকাঙ্ক্ষা, এই যে দূরাগত স্বপ্ন, এটা আপনি কিভাবে অনুভব করলেন? সত্যিকার অর্থে আপনি যেটা বললেন যে অর্থ উপার্জন, সুনাম অর্জন করা, যেটা আমি গত 2-4 বছরে একটু একটু করে সেই অর্জনের মুখ দেখার চেষ্টা করছি, তা আমার মনে হয় যে ওই সময় একবারে মুমূর্ষু অবস্থায় ছিল। মানে এই দিকে আমার কোনো চিন্তাই ছিল না। আমার চিন্তাতে ছিল আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে যারা সৃষ্টিশীল এবং খ্যাতিমান মানুষ, বিখ্যাত, তাদের পোর্ট্রেটের আমি একটা আর্কাইভ করবো এবং তাদের পোর্ট্রেটের, তাদের মুখচ্ছবির ইতিহাস আমি রচনা করব, যেটা বাংলাদেশে আগে কখনো হয়নি, কেউ করেও নি, ছিলও না। আমি প্রথম এই পোর্ট্রেট ফটোগ্রাফিতে হাত দিলাম। হাত দিয়ে দেখলাম যে বিখ্যাত মানুষ সারা পৃথিবীতে চেনে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর মতো একজন মানুষের ছবি নানা অ্যাঙ্গেলে, নানা পার্সপেক্টিভে তোলা যেত, কিন্তু তখন বঙ্গবন্ধুর ভালো কোনো ছবি আমি দেখি না। 70 মুক্তিযুদ্ধের পরে পরে উনি যখন বাংলাদেশে আসলেন এবং তার জীবিতকাল পর্যন্ত আমি খুব ভালো পোর্ট্রেট বঙ্গবন্ধু, কিন্তু সত্যি আমি বলি এটা আমি একটা পাইনি। পোর্ট্রেট আপনার বাসায় আছে কিংবা আপনি ব্যবহার করেন বঙ্গবন্ধুর, সেই পোর্ট্রেটটা কিভাবে কোথায় এটা তুলেছিলেন? 1973 সালে। বঙ্গবন্ধু তো আর আমাকে চিনতেন না, তার সঙ্গে ব্যক্তিগত সখ্যতা আমার ছিল না। তিনি আমার দেশের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা এবং আমাদের জাতির পিতা। জি, তার মতো একজন মানুষের সামনে ক্যামেরা ফোকাস করা আমার জন্য তো একটা বিরাট শ্লাঘার বিষয় এবং অবশ্যই। ঐতিহাসিক ব্যাপার আমার জীবনের জন্য। এবং বেশ কয়েকবার তার মুখের সামনে আমি ক্যামেরা ফোকাস করেছি। এটা 73 সালের ছবি, যে ছবির কথা আপনি বলছেন, এটা বেশ কয়েক জায়গায় ছাপাও হয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় প্রকাশ্য কংগ্রেস হচ্ছে। সেই কংগ্রেসে জাতির পিতা প্রধান অতিথি হয়ে এলেন এবং সমস্ত প্রেসের লোকজনরা সেখানে ছিল, বিটিভিও ছিল। তো আমি খুব ভয়ে ভয়ে কম্পমান অবস্থায় ছবি তুলতে গেছি। 120 একটা ক্যামেরা ধার করা। ডান দিক থেকে বাংলাদেশ টেলিভিশনের সানগানটা যখন দিল, তখন দেখলাম যে বঙ্গবন্ধুর এই পাশটা আলোকিত আর অন্য দিকটা অন্ধকার হয়ে গেছে। আমি দেখলাম যে না, এইটাই আমি চাই, আলো এবং আধারের মধ্যে বঙ্গবন্ধুকে কেমন দেখা যায়। আমি 120 ক্যামেরা এরকম উঁচু করে তার একটা ক্লিক করলাম। মাইক্রোফোন ছিল সামনে, সেটা বাদ দিয়ে, এবং ব্যাকগ্রাউন্ডে লেখা টেখা ছিল, সেগুলিও বাদ দিয়ে ছবি তুললাম। বঙ্গবন্ধুর একটা অন্যরকম স্পিরিটেড পোর্ট্রেট হয়ে গেল। উনি হা করে বক্তৃতা দিচ্ছেন এবং মুখটা একটু কেঁপে গেল, অন্য সব একটু শার্প, আলো আধারি। পরে যখন প্রিন্ট করলাম আমি, আমার কাছে সেই ছবিটা ভালো মনে হয়েছিল আর কি। বঙ্গবন্ধু যে অসাধারণ বক্তৃতা দিয়েছিলেন বাংলাদেশের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে, আপনি সেই মঞ্চে ছিলেন কিন্তু ছবি তুলতে পারেন। 1971 সালের ওই যে 7ই মার্চ, সেই ঐতিহাসিক দিনে, যেদিন আমাদের স্বাধীনতা ঘোষিত হলো বঙ্গবন্ধুর কণ্ঠে, সেই সরোয়ার্দী উদ্যানে আমি গিয়েছিলাম আমার বন্ধুর সঙ্গে, ওমর ফারুক খান মুন্না, অকাল প্রয়াত, তার কথা স্মরণ করব। এবং তারই বাসার সঙ্গে যে স্টুডিও ছিল, সেই স্টুডিও নিহার, যেটার কথা আমি মাত্র বললাম, ওদের স্টুডিওর ক্যামেরা ধার করে সেই স্টুডিওর মালিক সেদিন ক্যামেরা দিল আমাকে। সেই ক্যামেরা নিয়ে গেলাম এবং কোনো রকমে কাঁপতে কাঁপতে স্টেজে উঠলাম। বঙ্গবন্ধু ততক্ষণে চলে আসছে। স্টেজে উঠে তার বক্তৃতা শুরু হয়ে গেছে। তখন আমি ক্যামেরা দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পুরো লাখো লাখো জনতা এবং দূরে সেই কালী মন্দির দণ্ডায়মান, যেটা 25শে মার্চে ওরা ধ্বংস করে দিল পাক হানাদার বাহিনী, সেইটা সহ চমৎকার একটা ছবি উঠেছিল। ওই ছবিটা তোলার পর আমি ভাবলাম যে আরও ছবি তুলবো। আমি জুৎসুই জায়গা খুঁজছিলাম, এমন সময় বঙ্গবন্ধুর নিরাপত্তা রক্ষী যারা, তারা আমাকে একজন এসে আমার হাতে এইভাবে ধরে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করলেন আমি কোন পত্রিকার। আমি খুব থতমত খেয়ে বললাম যে আমি কোনো পত্রিকার না, অ্যামেচার। তখন বললো যে তুমি নিচে চলে যাও, তো পত্রিকার জন্য বিদেশের অনেক এখানে জায়গা হবে না, স্টেজে সব নেতারা চলে আসছে। তো উনি আমাকে নামিয়ে দিল। তো মনটা খুব খারাপ হয়ে গেল। আমি অনেক দূরে গিয়ে সামনে বসলাম, আমার বন্ধু মুন্না যেখানে ছিল, এবং ওখান থেকে দেখতে লাগলাম এবং খুব কাঁদো কাঁদো অবস্থায়, যে আমি এরকম একটা ইতিহাস আমার সামনে দিয়ে চলমান, এবং বঙ্গবন্ধুর বক্তৃতা মানে কি, এর চাইতে বড় অকেশন আর হয় না, অকেশন ইভেন্ট আর হয় না। এবং পৃথিবীর কয়েকটা শ্রেষ্ঠ বক্তৃতার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বক্তৃতা ওইটা। পৃথিবীর বাংলা কবিতার এক মহাপুরুষ শামসুর রহমান, তার সঙ্গে তিনি যেমন কবিতা অসাধারণ লিখতেন, তিনি দেখতেও রাজপুত্রের মতো ছিলেন। তার সঙ্গে তো আপনার একটা অসাধারণ সম্পর্ক আছে।
শামসুর রহমানের সঙ্গে সত্যি শামসুর রহমানের কথা মনে হলে মানে খুবই মামুন ভাই, স্মৃতি কাতর হয়ে যায়। মামুন ভাই, এই যে রহমান ভাইয়ের সঙ্গে আপনার রসায়ন, তার সঙ্গে যে আপনার কেমিস্ট্রি, এটা একটু শুনবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, তারপরেই। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে। আমাদের সঙ্গে রয়েছেন ক্যামেরার মানুষ, ক্যামেরার গল্পকার, ক্যামেরার গহীনের এক কাপালিক নাসির আলী মামুন। থাকুন আমাদের সঙ্গে, থাকুন শিল্পবাড়ির সঙ্গে। একটু পরেই বিরতির পরে ফিরে আসছি। শুধু দর্শক, আমাদের সঙ্গে শিল্পবাড়ির সঙ্গে এবং নাসির আলী মামুনের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। নাসির ভাই, কথা বলছিলাম শামসুর রহমান সম্পর্কে। শামসুর রহমান আমাদের সময়ের বাংলা সাহিত্যের এবং বাংলা ভাষার সবচেয়ে অন্যতম প্রভাবশালী কবি, এবং আপনি যেটা বললেন ক্যারিসমেটিক ফিগার, এবং মানুষ হিসেবে অত্যন্ত ভালো। তার বন্ধুভাগ্য অত্যন্ত ভালো ছিল। তার সমকালীন তার বয়সী যারা তার বন্ধু ছিলেন, এমনকি তার চাইতে অনেক কম বয়সী আমরা যারা 20-25 বছরের কনিষ্ঠ যারা, তার বন্ধুত্বে পরিণত হয়েছিল। এটা শামসুর রহমানের বিশেষ গুণ। কবি শামসুর রহমানের সঙ্গে আমি কলকাতা যাওয়ার সুযোগ হয়েছে, কুচবিহার যাওয়ার সুযোগ হয়েছে, এবং ভুটানের একটি শহরে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং তার সঙ্গে দুবার আমি কলকাতা গিয়েছি। এটা একটা বিরল সৌভাগ্য। এবং শান্তিনিকেতনেও গিয়েছিলাম। তখন রবীন্দ্রনাথের আমলের যে সব বিখ্যাত মানুষগুলি, প্রভাত কুমার মুখোপাধ্যায়, কবি অমিয় চক্রবর্তী, রবীন্দ্রনাথের এককালের সচিব, মুখোপাধ্যায়ের একটা পোর্ট্রেট সম্ভবত কলকাতার দেশ পত্রিকায় আপনার পোর্ট্রেট ব্যবহার ওই সেই সময় তোলা। যখন শামসুর রহমান আল মাহমুদের সঙ্গে গেলাম আমি, সঙ্গে আমাদের সঙ্গে আরও অনেক কবিরা ছিলেন, আবু হাসান শাহরিয়ার, ফরিদ কবির, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, আরও অনেকে। নির্মলেন্দু গুণ অবশ্য শান্তিনিকেতন যাননি। তো সেইবার সত্যজিৎ রায়ের সাথে দেখা হলো। তারপরে রবীন্দ্রনাথের যারা খুব ঘনিষ্ঠ লোকজন, তারা সবাই জীবিত ছিলেন। একটু জানতে চাই সত্যজিৎ রায় সম্পর্কে। যখন ছবি তুলতে গিয়েছিলেন বা সেই বসে গিয়েছিলেন, অত বড় একটি মানুষ, কিন্তু আমাদের সম্পর্কে তার এক ধরনের নেতিবাচকতা ছিল, আপনার কাছে শুনেছিলাম, সেটা শুনতে চাই। মানে আমাদের সম্পর্কে ঠিক নেতিবাচকতা না, কিন্তু আমরা যখন গেলাম একটু ধাক্কা খেলাম। আমাদের নিয়ে গিয়েছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়, একবার ভাবুন। হ্যাঁ, তিনি আমাদেরকে গাইড করে নিয়ে গেলেন। আমরা মোট 9 জন গেলাম, শামসুর রহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, এবং আমরা বেশ কয়েকজন, আমার সঙ্গে ক্যামেরা। এবং যখন দরজা নক করা হলো শক্তি চট্টোপাধ্যায় শামসুর রহমানের সামনে, আমরা সিঁড়িতে দাঁড়ানো সবাই, সত্যজিৎ রায় নিজেই দরজা খুলে দিলেন, ইয়া লম্বা। আমি দেখি খুব খুশি, এবং একই সঙ্গে ভরকেও গেলাম যে এইরকম বাঙালি, যেরকম ছিলেন বঙ্গবন্ধু। সত্যজিৎ রায়ের প্রথম কথা হলো যে আমি আপনাদের কোথায় বসতে দিব, এত মানুষ, 9 জন আমরা। কিন্তু উনি আগে থেকেই জানতেন, তাকে বলা হয়েছিল যে আমরা এই 9 জন যাব। কিন্তু উনি ওই কথাটা কেন বললেন, আমরা খুব চুপসে গেলাম যে সত্যজিতের মতো লোক এইরকম একটা অসৌজন্যমূলক কথা আমাদের শুরুতেই বলে ফেললেন। তারপর সবাই বসতে দিলেন, বসলাম আমরা কয়েকজন দাঁড়িয়ে, এবং আল মাহমুদ, শামসুর রহমান, বয়োজ্যেষ্ঠরা বসে আছেন। সত্যজিৎও একটা আরাম কেদারের মতো এইভাবে বসে আছেন, জমিদারের মতো, পা দুটো একটু উঁচু করা। আমি দেখলাম যে ওই চেয়ারটাতেই সে বসেন। সত্যজিৎ রায় একটা দুটা কথা বলছেন, কিন্তু খুব চুপসে গেলেন শামসুর রহমান, আল মাহমুদ। তারপর শামসুর রহমান আমতা আমতা করে, কারণ ওই যে প্রথম একটা ধাক্কা শুরু করলেন, আমি শামসুর রহমান কবিতা লিখি, এরকম শামসুর রহমান ভাই যে তোতলায় বললেন যে আমি দৈনিক বাংলা সম্পাদক। তখন বললেন যে সত্যজিৎ রায় বললেন যে হ্যাঁ হ্যাঁ আমি জানি আপনি কবি, আপনার কবিতা আমি পড়েছি, বই আমি পড়িনি। তখনও আবার আরেকটা ধাক্কা খেলাম আমরা। সঙ্গে সঙ্গে আবার আল মাহমুদ বলল যে আপনাকে তো আমি বই পাঠিয়েছিলাম বহু বছর আগে, কার জানি নাম বলল। সত্যজিৎ রায় বলল না, আপনার তো বই পড়া হয়নি, আপনার নাম আমি শুনেছি, কবিতা পড়া হয়নি। আরেকটু ধাক্কাও খেলাম আমরা যে সত্যজিতের মতো লোক, এত বড় সাহিত্যিক, তার চাইতে বড় সাহিত্য পরিবারের মানুষ তো ভারতবর্ষে নেই। তার বাবা, তার দাদা সব বড় বড় সাহিত্যিক, তো তারা বাংলাদেশের কোনো খবর রাখে না। আমি খুব অবাক হয়ে গেলাম যে শামসুর রহমান, আল মাহমুদের নাম শুনেছি, বই পড়া হয়নি, কবিতা পড়িনি, এরকম একটা অবস্থা সত্যজিৎ রায়, শামসুর রহমান, আল মাহমুদের। এবং তখন চুপসে মানে গেল কবি আমাদেরকে নিয়ে গেলেন শক্তি চট্টোপাধ্যায় নিজে, যার ঠোঁট এত কাটা। এবং আমি ভাবছিলাম যে সে না জানি কি একটা কথা বলে ফেলেন সত্যজিতের মুখের উপরে, কিন্তু উনি নিজেও চুপসে গেলেন। শক্তিদা একদম চুপ। কবি নির্মলেন্দু গুণ প্রোটেস্ট করলেন। তখন যখন সত্যজিৎ রায় আমাকে বললেন যে, আমি তখন ছবি তুলছিলাম,
আমার কাছে এসে ছবি তুললে আমি কিন্তু এইরকম করব, মানে মুখ ঢাকবো আর কি। আমাকে সত্যজিৎ রায় বললেন, কারণ তার কিছুদিন আগে তার নাকি চোখের অপারেশন হয়েছে। তখন কবি নির্মলেন্দুর গুণ প্রটেস্ট করলেন, বললেন না আপনি এইরকম করলেও আমরা কিন্তু আপনাকে ছাড়বো না, আমরা আপনার কাছে সাথে দেখা করতে এসেছি, আপনার সঙ্গে আমরা ছবি তুলবই। সত্যজিৎ রায় চুপ হয়ে গেল, কোনো কথা বললো না। তারপরে নানান কথা হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর কথা, কলকাতায় বাঙালিরা আসে, বইমেলা হয় আমাদের দেশে, এগুলো বললেন। ফিল্মের দু একটা কথা বললেন। আমরা প্রায় ৪৫ মিনিটের মতো ছিলাম ১/১ বিশপ লেফ্রয় স্ট্রিট, সেই বিখ্যাত বাড়িটা সত্যজিৎ রায়ের। আমি সেই দিনের স্মৃতি আর কোনোদিন ভুলবো না। আচ্ছা, আমরা বলছিলাম শামসুর রহমান সম্পর্কে, তার সঙ্গে আপনার যে কেমিস্ট্রিটা, ছবি তোলার কেমিস্ট্রিটা, তিনি কতটা আপনাকে হেল্প করেছিলেন? শামসুর রহমান ছবি তোলার জন্য খুবই কোঅপারেট করতেন এবং বুঝতেন ফটোগ্রাফি, উনি বুঝতেন। ফটোগ্রাফি যদি না বুঝতেন উনি, তাহলে উনি ক্যামেরার কবি আমাকে বলতেন না। অনেকেই বলেছিল যে ক্যামেরার কবি কিভাবে হয়, আলো ছায়ার কবি হয়, উনি ভুল লিখেছেন। আমি শামসুর রহমানকে গিয়ে বললাম, ও বইটা আমাকে উৎসর্গ করেছিলেন ২০০৪ সালে, ক্যামেরার কবি নাসির আলী মামুনকে। শামসুর রহমান বলল যে দেখো, বাংলা তো কিছু আমি বুঝি, আমি কিন্তু বুঝেই তোমাকে এই কথাটা বলেছি। মামুন ভাই, ফটোগ্রাফি যারা করে কিংবা তারা কি একটু সন্দেহপ্রবণ হয়? যেমন ধরেন আমাদের আরেকজন আইকনিক ফটোগ্রাফার আমানুল হক সাহেব, আমি বুঝতে পেরেছি আপনি কি বলবেন। হ্যাঁ, তো একটু বলেন তো দেখি, আপনার এরকম একটু কথা আছে যে আপনি খুব সহজে মানুষকে বিলিভ করেন না, বিশ্বাস করেন না বা স্পেস দেন না, এরকম একটা কথা আছে? না, আমি কিন্তু করি, আমি মোটামুটি সহজে, এটা কিন্তু আমার ব্যাপারে খাটে না, কেউ হয়তো যদি বলে থাকতে পারে। তবে আমানুল হক সাহেব করতেন না। আমার মনে হয় যে এটা করতেন না এই কারণে যে বিভিন্ন সময় তার বহু জিনিস খোয়া গেছে, চুরি গেছে, চিঠিপত্র, নেগেটিভ ছবি, ফিল্ম, এগুলো আমি শুনেছি। আমি মানে কোনো এভিডেন্স নাই, কিন্তু আমার এই ধরনের ঘটনা ঘটেনি। আমি মানুষকে বিশ্বাস করি, পছন্দ করি এবং বহু মানুষের সঙ্গে আমি মিশি। আমার বাসায় অনেকেই আসে, আর এই বিশ্বাসটা আমি সবসময় রাখি। আর আমি যখন আরেকটা কথা বলি যে এইরকম একটা অপোজিট, আমি যাদের বাসায় ছবি তুলতে যেতাম ৭২, ৭৩, ৭৪ সালে, তারা বেশিরভাগই লেখক, বিখ্যাত লেখক। তাদের মধ্যে যারা একটু ধনী, অবস্থাশালী, ঘরে অনেক শো পিস, সুন্দর সুন্দর জিনিস, ড্রয়িং রুমে, লিভিং রুমে, বইয়ের আলমারি বা লাইব্রেরি, তাদের বাসায় আমি তো আগে ব্যাগ নিয়ে যেতাম ৭২, ৭৩, ওই ৭০-এর দশকে আর কি। আমি যখন তাদের বাথরুমে যেতাম বা একটু বারান্দার দিকে যেতাম দেখতে, তাদের ঘরের তার ছেলেমেয়েরা বা তিনি ওই বিখ্যাত লোক, আমি নাম বলবো না, জীবিত আছেন অনেকেই, শর্ট করে আমার ব্যাগটা খুলে তারা দেখছেন যে ভিতরে কি আছে। আমি এরকম কয়েকদিন দেখেছি কয়েকজনের বাসায়, যে আমি তো আর কোনো শো পিস চুরি করে বা বই নিয়ে আমি ব্যাগে ভরেছি কিনা। তারপর থেকে আমার ওই অভিজ্ঞতার কারণে আমি যাদের বাসায় যেতাম, আমি ব্যাগের চেনটা খুলে এমন একটা জায়গায় আমার ব্যাগ রাখতাম, ক্যামেরার ব্যাগটা, যাতে সবাই দেখতে পায় সব কিছু। তারপর আস্তে আস্তে আমার যে বিশ্বাসযোগ্যতা এবং আমি যে এই দিক দিয়ে একজন সৎ ব্যক্তি, এটা সবাই জানে। এখন বহু জায়গায় ব্যাগ নিয়ে যাই এবং গত ২০-২৫ বছর, ৩০ বছরে সাদা কাগজে অনেক বিখ্যাত লোক, তাদের নাম এবং স্বাক্ষর দেখলে আপনি বিস্মিত হবেন যে সাদা কাগজে একাধিক স্বাক্ষর তারা দিয়ে রেখেছেন আমাকে, সাদা কাগজে এবং কাগজের নিচে স্বাক্ষর। ওয়ান্ডারফুল। এই যে অর্জন, এটা হচ্ছে আপনার দীর্ঘ সাধনার অর্জন। এস এম সুলতান আপনার আরেকজন আইকনিক। আমার মানে আর্কাইভসের আমি যাদের ছবি তুলেছি তাদের মধ্যে বিশেষ বিশেষ আরাধ্য একজন, এবং যিনি বাংলাদেশের সংস্কৃতিতে একাই শুরু একাই শেষ, তার মতো কেউ ছিল না, এখনো নেই। কিন্তু আপনার লেখায় আছে, আপনার বলায় আছে, বর্ণনা আছে, একসময় খুব বিরক্ত হতেন, আপনি খুন করতে চাইতেন যে লোকটা এইরকম কেন। না, এটা আসলে আমি সেটা হচ্ছে অন্য একটা পারফেক্ট। খুন করাটা মানে খুন করা নয়, মানে ওই রকম বিরক্ত আসলেই হতাম। এটা লেখক আহমদ সাফা উনি নিজেও বলতেন যে ৭২ ঘন্টার বেশি এস এম সুলতানকে সহ্য করা যায় না। একদম সত্যি, ৩ দিনের বেশি সহ্য করা যেত না, কারণ উনি এমন সব কথা বলতেন, এমন সব সিদ্ধান্ত হঠাৎ নিয়ে ফেলতেন এবং এমন কাজ কারবার করতেন যে আপনি তাকে সহ্য করতে পারবেন না। কিন্তু আমি খুব মানে ধৈর্য সহকারে এগুলো সহ্য করতাম। ৭ দিন, ৮ দিন, 10 দিনও তার বাসায়, নড়াইলের বাড়িতে কারেন্ট ছিল না, চিত্রা নদীর পারে বিদ্যুৎ ছিল না, সাপ্লাই খাবার ছিল না, পুরনো বাড়ি, এন্টিকের মতো কেমনে ছিলেন? আমি নিজেও তখন ছিলাম বিশিষ্ট বেকার, আর এস এম সুলতানও ছিল মহা বহিমিয়ান এবং চির বেকার। এবং এমনও হয়েছে সারাদিন আমরা কিছুই খাইনি, সারাদিন ছবি তুলেছি গ্রামে ঘুরে 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 এস এম সুলতানের। তারপর যখন ফিরে এসেছি দুপুর হয়ে গেছে, কোনো খাওয়া নেই। অবাক কাণ্ড, তিনিও নির্বিকার, আমিও বুঝে গেছি আমাকেও নির্বিকার থাকতে বাধ্য হয়েছিলাম। তখন সামান্য কিছু পয়সা পকেটে ছিল, সেখান দিয়ে সামান্য বাজার করে আনলাম। তার বাসায় যারা ছিলেন আশ্রিত, তার
একটা পরিবার ছিল, খুব দ্রুত তারা রান্না টান্না কোনো রকমে খেলাম। রাতে যখন ফ্লোরে ঘুমিয়েছি মাঘ মাসের শীতে, এটা 78 সালের ডিসেম্বরের ঘটনা, হ্যাঁ আমি প্যান্ট শার্ট সোয়েটার মাফলার পেঁচিয়ে আমার জুতা পরে, কারণ কোনো বালিশ নেই তোষক নেই কিচ্ছু নেই সুলতানের বাড়িতে, ওই ফ্লোরে ঘুমালাম। এবং যেই রুমটাতে আমাকে শুতে দিল সেই রুমের চারিদিকে র্যাকের মধ্যে বন্দি বেজি, কাঠবিড়ালি, ছোট ছোট শিয়াল, বনমোরগ এবং নানা ধরনের জীবজন্তু, খরগোশ, সেই লাল লাল চোখ খরগোশের, সেই বেজি, অদ্ভুত ধরনের প্রত্যেকটা পশু পাখি, বিচিত্র রকমের আওয়াজ, মনে হয় যে একটা অদ্ভুত মানে সিম্ফনি বেজে উঠছে। এগুলো সেগুলো খুব ভয়ার্থ জীবজন্তু, এক একজন এক এক দিক থেকে ডাক দিচ্ছে। হঠাৎ SM সুলতান সেই কালো আলখেল্লা পরা আগাথা ক্রিস্টির ফিল্মের সেই মিস্টেরিয়াস চরিত্রের মতো সেই হেরিকেন নিয়ে ঢুকলেন ওই রুমের মধ্যে। আমি চোখ বন্ধ করলাম, আমার কিন্তু ঘুমই নেই। ঘুম নেই কারণে যে আমার মনে হতো আমি যদি ঘুমাতাম তাহলে ওই র্যাক ভেঙে ওরা বেরিয়ে এসে আমাকে মানে ঠোকর দিয়ে দিয়ে টুকরা করে করে ওরা সব আমাকে খেয়ে ফেলবে ওরা। আমি সেই জন্য জেগে থাকতাম যে ওরা যদি বেরিয়ে আসে আমি পালাবো। আর ওই রুমের কোনো দরজা জানালা ছিল না, কাঠের, সমস্ত লুটপাট হয়ে গেছে 71-এর মুক্তিযুদ্ধের সময়, কিছুই ছিল না, হু হু করে বাতাস আসছে। সুলতান ঢুকে কি করতো জানেন? প্রত্যেকটা র্যাকে গিয়ে গিয়ে প্রত্যেকের সঙ্গে কথা বলতেন। উনি যখনই ঢুকতেন প্রত্যেকে চুপ, এরকম অনেকবার দেখেছে। পশু পাখি একদম চুপ, প্রত্যেকের মুখের সামনে গিয়ে গিয়ে কথা বলতেন আর বলতেন যে আজ তোদের খেতে দিতে পারিনি, ঢাকা থেকে আমার মেহমান আসছে, সে কিন্তু আমার বন্ধু, তোদের সাথে সে আমার ছবি তুলবে, আজকে সে অনেক ছবি তুলতেছে, সে খুব ক্লান্ত, মেহমানকে একটু ঘুমাতে দে, তোদেরকে কালকে খেতে দিব। তখন ঘুমের মধ্যে আমার মানে কান্না বেরিয়ে আসতো, চোখের পানি বেরিয়ে আসতো যে মানুষটা কি বলে পশু পাখিকে, নিজেই খেতে পায় না এবং তাদেরকে বলছে, সমবেদনা জানাচ্ছে যে আজ তোদের খেতে দিতে পারিনি। মানে এটা বলার মতো না, এখনও কান্না লাগে এগুলো শুনলে। তারপর সুলতান যেই বেরিয়ে যেতেন পশু পাখি তার সেই আদিম বন্য অবস্থায় আবার ফিরে যেত। সাধারণত যে ফটোগ্রাফি করে বা ছবি তোলে, যে আলোকচিত্রী শিল্পী হয়, ধরুন আপনার ছবি আমি তুললাম ক্যামেরায় আপনার ছবি তুললাম, কিন্তু আমি ওই ক্যামেরায় থাকে না তো, কিন্তু আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি আপনি অধিকাংশ ছবিতে আপনি আছেন, বেশিরভাগ ছবি তো আমি আছি। তো আপনি দেখবেন যে আমি এটা জানতে চাচ্ছি যে আপনি কেন থাকলেন, আমি আপনার দর্শনটাকে। আমি বলি রবীন্দ্রনাথ তিনি জানতেন যে তার প্রতিটি শব্দ একদিন প্রয়োজন হবে পৃথিবীর। নাসিরুল মামুন কি জানতেন যে তার এই ছবি একদিন পৃথিবীর প্রয়োজন হবে, সেজন্য তিনি নিজেও ছবির মধ্যে ঢুকে গেলেন? আমি কিন্তু প্রথম থেকে আমার ছবির মধ্যে থাকতাম সচেতনভাবে, এখনও থাকি। কেন জানেন তো? যুগলবন্দি তো করি আমি। যুগলবন্দি কিভাবে হয়? ধরেন একজন সিতার বাজাচ্ছে, তার সঙ্গে একজন তবলচি অথবা একজন উস্তাদ বাহাদুর হোসেন খান সরোদ বাজাচ্ছেন, তার মাঝখানে তার সঙ্গে আমি তবলা বাজাচ্ছি। মানে হাইপোথেটিক্যালি বললাম এই কারণে যে যাদের ছবি আমি তুললি তাদের সঙ্গে আমি যুগলবন্দি করি। আসলে এটা কিন্তু রেয়ার কেস, যুগলবন্দি করি বলে ছবির মধ্যে আমি থাকি। আরেকটা কেমিস্ট্রি আছে, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের যারা খ্যাতিমান মানুষ তারা প্রায় প্রত্যেকেই অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন আগেও করতেন, এখনও অনেকে করেন। এবং এদের পরিবার এদের সমর্থন করে না, পছন্দ করে না, ছেলেমেয়েরা, তাদের স্ত্রীরা, বিশিষ্ট মানুষদের আগে বেশি হতো, এখনও কিন্তু বহু আছে। রাষ্ট্র তাদের মূল্যায়ন করতে পারে না, পুরস্কার দেয় না, তাদের টাকা পয়সা নেই জীবিতকালে, কারণ তারা সেই সাধনার পেছনে থাকে, সৃষ্টির পেছনে থাকে। এইসব মানুষের যে বেদনা, এবং আমার নামের আগে দন্তান নয় কেন না, আমি কৈশোরে যৌবনে অনেক কিছু করতে পারিনি। আমার পরিবার থেকে বলা হতো তুমি কিচ্ছু পারবে না, তোমার দিয়ে হবে না, তোমার এইটা দিব না, তুমি ওইটা করতে পারবে না। এই না শুনতে শুনতে আমার জীবনের মধ্যে যে একটা বেদনা, আমি কিন্তু খুব অসুখী বালক ছিলাম, আনহ্যাপি চাইল্ড, যখন আমি ক্যামেরা হাতে নিলাম 72 সালে। এবং আমার জীবনের যা না পাওয়ার বেদনা এবং তাদের যে অবমূল্যায়ন এবং অর্থনৈতিক যে একটা মুমূর্ষু অবস্থার যে বেদনা, এই দুই বেদনার কেমিস্ট্রি রসায়ন একসাথে মিলিত হয়ে আমার ছবি এত কান্নাময়। এটা অনেক দিন আগে আমার বন্ধু বিশিষ্ট চিত্র সমালোচক মঈনুদ্দিন খালেদ কিন্তু বলেছেন স্টাডি করে, উনি প্রথম বললেন আপনার ছবি এই কারণে এত অন্ধকার, এত কালো। আমি দেখলাম যে হ্যাঁ ঠিক, এটা তো মিলে গেল। আমি মনে মনে ভাবছিলাম, খালেদই প্রথম বলল, সে লিখলো, এটা আমার ছবির আলো ছায়া নিয়ে সে লিখেছে, সেই প্রথম বলল। কাজেই প্রত্যেকটা ছবির মধ্যে আমি থাকি, আমার বেদনা থাকে, বেদনা ছাড়া আসলে কোনো কিছু। অসাধারণ দর্শন। মামুন ভাই, আপনি তো শুধু ছবি
তোলেননি, আপনি অনেক কাজও করেছেন, অনেক লেখা লিখেছেন, অনেক লেখা সম্পাদনা করেছেন। যেমন আমি বলতে চাই আপনার আত্মীয় বটে আমাদের বাঙালি সাহিত্যের এক অসামান্য মানুষ কবি জসিমউদ্দিন, তাকে নিয়ে আপনি একটা কাজ করেছেন। আমি আমার জীবনের প্রথম কবি যাকে দেখি তিনি জসিমউদ্দিন, তখন আমার 5 বছর বয়স। তার সম্পর্কে আপনি একটা কাজ করেছেন, একটা বই সম্পাদনা করেছেন জসিমউদ্দিন, 2টা বই, একটা তার শতবার্ষিকীতে হ্যাঁ, শতবর্ষে জসিমউদ্দিন, আর একটা তার যখন 110 বছর হলো 2014 সালে, তখন একটা করলাম মাটি ও মানুষের কবি জসিমউদ্দিন। কিন্তু এই দেশে আপনারও একটা লেখা নিয়েছিলাম আপনি যখন লেখা কালেকশন বা চাইতে গেলেন লেখকদের কাছে, এই দেশের খ্যাতিমান লেখকদের কাছে, তারা অনেকে লেখা দিতে চায়নি। কেন দিতে চায়নি এই বিষয়টা জানবো, ছোট্ট একটা বিরতি থেকে আসি। শুধু দর্শক নিচ্ছে ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি। থাকুন শিল্পবাড়ির সঙ্গে, থাকুন ক্যামেরার কবি নাসির আলী মামুনের সঙ্গে। শুধু দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য কৃতজ্ঞতা জানাই। নাসির ভাই, যেটা জানতে চেয়েছিলাম, জসিমউদ্দিনকে যে স্মারকগ্রন্থ করতে গেলেন, এই দেশের মানুষের কাছেই তো লেখা চেয়েছিলেন। জসিমউদ্দিন সেই মানুষ যিনি লিখেছিলেন আসমানি কবিতা, যিনি লিখেছিলেন নিমন্ত্রণ, যিনি লিখেছিলেন অসাধারণ কবিতা, রাখালি, কত কিছুই না লিখেছেন, সজনবাদী আর ঘাট। তার সম্পর্কে এই দেশের অনেক লেখক লেখা দিতে চায়নি। বেদনা, লজ্জা এবং অপমান বাটে কেন দিতে চায়নি? আমি বলছি সেটা, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে কবি জসিমউদ্দিনের সমসাময়িক কালের যারা লেখক, নাম করা সব কবি, বিখ্যাত লেখক যারা, যাদের বয়স, যাদের শতবার্ষিকী হয়ে গেছে, তারাও কিন্তু জসিমউদ্দিন সম্পর্কে উৎসাহ দেখেননি, বা তারা জসিমউদ্দিন সম্পর্কে কিন্তু লিখে যাননি। আপনি দেখবেন এটা জসিমউদ্দিনের সম্পর্কে যখন স্মারক গ্রন্থ আমি বের করব প্রথম 2003 সালে তার জন্ম শতবার্ষিকীতে, আমি তার সময়ের যারা লেখক, তার যারা ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, তার সঙ্গে যারা কলকাতা থেকেছেন, একসাথে সাহিত্য করেছেন, তারা তার সম্পর্কে লিখেননি। উনি কিন্তু অনেকের সম্পর্কে লিখেছেন, স্মৃতিচারণ করেছেন, অনেকের তার লেখার মধ্যে আছে তাদের নাম, কিন্তু জসিমউদ্দিনের নাম তারা কোথাও নেননি। এটা আমি মনে করি যে জসিমউদ্দিন তাদেরকে বহু আগে, 47-এর আগে ছাড়িয়ে গেছেন। তারপরে আমি যখন স্মারক গ্রন্থ করব, তখন যারা জসিমউদ্দিন সম্পর্কে গবেষণা করতেন, জানতেন, এরকম অনেকের কাছে, এমনকি নতুন জেনারেশন যারা, যেমন আপনার কাছেও আমি লেখা চেয়েছিলাম, আপনি দিয়েছিলেন, এবং আরও অনেকের কাছে, নতুন প্রজন্ম, বেশিরভাগই কিন্তু লেখা দিতে চাননি। যারা খুবই বিখ্যাত লেখক বাংলাদেশের, তাদের মধ্যে কয়েকজন বলেছে না না, জসিমউদ্দিনের কোনো কবিতাই আধুনিক না, জসিমউদ্দিন খুবই অনাধুনিক, গেয় কবি, তার কবিতা হয় না, তার সাহিত্য হয় না। আমি তখন কয়েকটা প্রশ্ন করতাম যে জসিমউদ্দিনের অটোবায়োগ্রাফি, তার গল্পগুলো, বলে যে না, ওগুলো খুব নিম্নমানের, আমি তার উপরে লেখা দিব না। আমি বললাম যে এগুলো প্রমাণ করি, আপনি একটা লেখা দেন যে কী কারণে গেও, কী কারণে। কিন্তু তারা কেউ, দীর্ঘদিন ঘুরেছি, এর জন্য আমার বইটাও দেরিতে বের হয়েছে, তারা কিন্তু একজনও লেখা দেননি। এটা খুবই বেদনার বিষয়, তাদের নাম উল্লেখ করতে চাই না, কিন্তু আপনি জানেন যে তারা কিন্তু অনেকে জসিমউদ্দিন পদক নিয়েছে, যেটা জসিমউদ্দিন একাডেমি একসময় দিত, এখন বোধহয় বন্ধ সেটা। এটা খুবই আত্মশ্লাঘার, একটা বেদনার, একটা লজ্জার। জসিমউদ্দিন যে একটা বড় কবি বহু আগেই বাংলা সাহিত্যে, এটা 47 সালের আগে এস্টাবলিশড হয়ে গেছে, এবং রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, এরকম বহু বিখ্যাত স্কলাররা তাকে স্বীকৃতি দিয়ে গেছেন। মামুন, আমরা একটু অন্যদিকে যেতে চাই, যে আপনিও যেরকম ক্যামেরার মানুষ, আজকে স্টুডিওতে আপনার পরিচিত শাহজাহান আহমেদ বিকাশ, সেও রং তুলির মানুষ, ক্যানভাসের ছবি আঁকে, দুজনেই পোর্ট্রেট আঁকেন। আচ্ছা শাহজাহান ভাই, আপনি বলেন তো দেখি, আপনার এই যে ক্যানভাসে আপনি হাততে আঁকেন আর উনি ক্যামেরা আঁকে, কে শ্রেষ্ঠ, কিংবা কারটা ভালো, কে কিভাবে দুদিকে মূল্যায়ন করেন? তিনি শ্রেষ্ঠ, আমি তাকে প্রশংসা করি। না না, আপনি বলেন, তার ক্যামেরার কাজ নিয়ে বলেন। আমার কাছে মনে হয় মামুন ভাই শ্রেষ্ঠ। না, কারণ হচ্ছে মামুন ভাই, আমি যা পারি না, আমি না, মামুন ভাই তা পারেন। আমি যা দেখাতে পারি না, তা কিন্তু মামুন ভাই দেখাতে পারেন। এবং আমার আঁকা প্রতিকৃতির মধ্যে যে বিষয়গুলো অনুপস্থিত থাকে, সেগুলো প্রবলভাবে উপস্থিতি হচ্ছে তার। এটা হয়তো টেকনোলজির কারণে, ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ক্যামেরা, সেই কারণে হয়তো হতে পারে যে যা দেখা যায় হুবহু চলে আসছে। কিন্তু ফটোগ্রাফির ভিতরে যে অনুভূতিটুকু আমরা উপভোগ করি, সেটির জন্য কিন্তু একজন ফটোগ্রাফার যদি শিল্পিত না হয়, তাহলে কিন্তু সম্ভব না। তো এরকম একজন শিল্পিত মানুষ মামুন ভাই বলেই তার ফটোগ্রাফিগুলো শিল্পিত এবং একটি শিল্পকর্ম হিসাবে উত্তীর্ণ হয়। তো চিত্রকরের চিত্রই বলে এই যে আমি এই,
তো সেই জায়গা থেকেই বলতে চাই যে একজন চিত্রকর দেখার আনন্দ দেওয়ার চেষ্টা করে মাত্র। তো আমিও আমার এই ব্যর্থ চেষ্টা হয়তো হবে, তারপরও চেষ্টা করছি না, মামুন না, আমি ভাইকে honored, কতটা ব্যর্থ তো নাই। শিল্পীভাবে আমার মতো করে আমি দেখাতে পারি। আমি শুধু চেষ্টা করছি মাত্র, আমি জানি না কি হবে। আমরা একটু অপেক্ষা করি। অফকোর্স আমরা একটু অপেক্ষা করি। মামুন ভাই, আমরা একটু অন্যদিকে যাই আবার। প্রেম, বিবাহ। প্রেম ছাড়া কিছু হয়ই তো না। Right! ভালোবাসা মানুষের সবচেয়ে বড় সম্পদ, বিশেষ করে যারা সৃষ্টিশীল মানুষ। ভালোবাসা তাদের হলো ক্যাশ ক্যাপিটালের মতো। চমৎকার বলেছেন। ভাবিকে কিভাবে ক্যাশ করলেন? মানে ভালোবাসা আমাদের মতো তো ক্যাশ ক্যাপিটাল সাধারণ মানুষের হয় না। আমাদের এত ঐশ্বর্যশালী, আমরা সম্পদশালী ভালোবাসার কারণে। আমাদের সমস্ত এগুলো গচ্ছিত আছে। ভাবির ক্যাশ ঘটনাটা শুনতে চাই। ক্যাশ ক্যাপিটাল। তিনি আমার আত্মীয়, আমার স্ত্রী নাজমা, তিনি আত্মীয়। নাজমা হ্যাঁ, তা আমরা ছোটবেলার থেকে একজন আরেকজনকে চিনি পারিবারিকভাবে। পাশাপাশি বাড়ে? হ্যাঁ, পাশাপাশি বাড়ি না, একই শহরে, ফরিদপুর শহরে আমার বাড়ি, তাদের বাড়িও ফরিদপুরে, আত্মীয়। তা আমাদের সাথে বন্ধুত্ব, যোগাযোগ, প্রেম প্রায় 9 বছরের। প্রেমটা তারপরে কিভাবে? 84 সালের জুলাই মাসে গিয়ে আপনি আপনার দিক পারিবারিকভাবে। থেকে বেশি হয়েছিল না ভাবির দিক থেকে? আমার দিক থেকে শুরু হয়েছিল, আমার দিক থেকে বেশি ছিল প্রথমে, তারপরে 2 জন। ভাবি এবং কিন্তু প্রথমে রাজি হয়েছিল? প্রথমে রাজি ঠিক হয়নি, সে একটু পরে রাজি হয়েছিল। চিঠি দিতেন? হ্যাঁ, চিঠিপত্র আদান প্রদান হতো প্রচুর। সেই আমলে তো চিঠি একমাত্র বাহন, টেলিফোন তো সব ঘরে ঘরে ছিল না আসলে। ছিল না, রাইট। সেটা আমি বলছি যে প্রায় 70-এর দশকের মাঝামাঝি সময়ে। তারপরে আমাদের বিয়ে হলো 84 সালে। আমার ছেলে, একটাই ছেলে, অন্যতম। আমার আবার নাতি আরেকটা, আরিশ, 2.5 বছর। সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এখন। তো খুব আপনার মজার সময় শ্বশুর কাটে। বলেছিল বিয়ের পর আমার মেয়েকে খেতে দিও। হ্যাঁ, কেন বলেছিল? যখন আমি আমার স্ত্রীকে নিয়ে ফরিদপুর শহর থেকে বিয়ে করে ঢাকায় ফিরে আসছি, ওই মুহূর্তে তিনি বললেন এটা। কারণ আমি একটু আগে বললাম যে আমি ছিলাম বিশিষ্ট বেকার। কাজে একজন বেকারের কাছে এবং একজন ফটোগ্রাফার, দুইটা মিলে বুঝেন যে কি ভয়াবহ পরিস্থিতি। ফটোগ্রাফার। তো বাপের জায়গা থেকে তিনি বুঝছেন যে আমার মেয়ে খেতে দিতে পারবে না। তার মেয়েকে আমি ভরণ পোষণ করতে পারবো না, হয়তো এই আশঙ্কাই তার ছিল। এবং এটাই সত্য বাস্তবতা ছিল ওই সময়। আমি কোনো চাকরি বাকরি কিছুই করতাম না, এবং শিল্পী হব বলে, ভালো ছবি তুলতে হবে বলে, এই বিষয়ে অনেক সময় দিব এবং ডেডিকেশনের মধ্যে দিয়ে অতিবাহিত হব বলে আমি তখন সিদ্ধান্তই নিলাম যে আমি কোনো চাকরি বাকরি করবো না। সেটাই আমি করলাম শেষ পর্যন্ত। ভাবির কতটা সহযোগিতা ছিল? অনিবার্যভাবে তার সহযোগিতার কোনো পূর্ণ শেষ নেই। সহযোগিতা, তার সহযোগিতা না পেলে আমার পক্ষে এত দূরে এগোনো সম্ভব ছিল না। এটা আমি মনের থেকে বলছি, একবার সত্যিকার অর্থে আর কি। এখন পর্যন্ত সে সহযোগিতা করে, আমার ছেলেও করে। আমার পরিবারের সহযোগিতা না পেলে তো এটা করা সম্ভব না। আমি যে একটু আগে বললাম যে আমাদের দেশের যারা বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত বিশিষ্ট লোক, তারা প্রথমে তার পরিবার থেকে সহযোগিতা পায় না, কিন্তু সেদিক থেকে তাদের আপনি স্ত্রীরা ব্যতিক্রম। করে না, ছেলেমেয়েরা করে না। সেদিক থেকে আপনি ব্যতিক্রম। আমি আপনি একটু পেয়েছেন। ব্যতিক্রম, এবং তাদের মোটামুটি সহযোগিতা আমি পাই। পূর্ণ সহযোগিতা যে পাই সেটা বলা যাবে না, না, কিন্তু মোটামুটি সহযোগিতা বেশ ভালো পাচ্ছেন। সহযোগিতা পাই আর কি। তারা খুব চেষ্টা করে আমাকে আমার মতো থাকতে দিতে। আমাদের আরেকজন কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ, তার সঙ্গে আপনার একটা যোগাযোগ ছিল। হ্যাঁ, হুমায়ুন ভাইয়ের সাথে খুবই সখ্যতা ছিল। এবং হুমায়ুন ভাই যখন ক্যান্সারে আক্রান্ত, নিউ ইয়র্কের বাসায়, আমি তখন আমেরিকা ঘুরতে গিয়েছিলাম, সেই ওজন পার্কের বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলাম এবং দেখলাম যে তার মাথায় কোনো চুল নেই, কেমোথেরাপি। তো খুবই খারাপ লাগলো যে এরকম একটা লেখক, এরকম একটা আনন্দের মধ্যে দিয়ে সারা জীবন কাটায়, যিনি এত জোকস করেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেন, এবং সব অদ্ভুত ধরনের লেখা। তার তো তুলনা হয় না হুমায়ুন আহমেদের লেখক হিসেবে, সত্যি কথা। এত পাঠক যার, এরকম একটা অসহায় এবং মুমূর্ষু অবস্থায় উনি, হ্যাট মাথায় দেওয়া, সেই অবস্থায় আমি অনেক ছবি তুললাম। দেখলাম যে খুবই অস্থির, উনি ছবি আঁকছেন, সেই সব ছবিতে আবার স্বাক্ষর দিচ্ছেন, তার ছবির প্রদর্শনী করতে চান। তারপর উনি ঢাকায় আসলেন, আমিও কয়েকদিন পরে নিউ ইয়র্ক থেকে ঢাকায় ফিরলাম, ঢাকায় দেখা করলাম, তাকে একটা খাতা দিলাম আর অ্যাসিড ফ্রি একটা পেপার ছবি আঁকার জন্য, একটা বাক্স অ্যাক্রিলিক রং, কয়েকটা কলম, ওগুলো ওনার কাছে ছিল। অ্যাক্রিলিক রং আমাকে ফেরত দিয়ে দিল, অ্যাসিড ফ্রি কাগজের ওটা খুব পছন্দ করলো, মোটা কাগজ, সেই খাতাটা রাখলো। ওই অবস্থায় খালি গায়ে লুঙ্গি পরা অবস্থায় ফ্লোরে শুয়ে সেই ধানমন্ডির দক্ষিণ হাওয়া বাড়িতে, তার অ্যাপার্টমেন্টে উনি, আমি কয়েকদিন গিয়ে দেখেছি ছবি তুলতে গিয়ে, উনি সেই ব্যাকা ট্যাকা হয়ে বসে ছবি আঁকছেন, এবং আঁকতে আঁকতে অনেক সময় ক্লান্ত হয়ে উঠতে পারছেন না। তার নিজের ছবিও আঁকছেন এবং খাতায়ও আমার অনেক ছবি এঁকে দিয়েছেন, ডাইনিং টেবিলে বসে এঁকে দিয়েছেন, তার সেলফ পোর্ট্রেট করেছেন, ফুলের ছবি তুলে এঁকে দিয়েছেন, অসাধারণ সে ওয়াটার কালার। এখন মানে এই ছবিগুলি দেখলে এত আমি স্মৃতিকাতর হয়ে যায় যে বলার মতো না। মামুন ভাই, গুন্টার গ্রাস
গুন্টার গ্রাস, অ্যালেন গিন্সবার্গ, এদের কথা কিভাবে না বলি। বলে দর্শকরা, পাঠকরা তো এদের কথা শুনতে চায়। শুনতে চাই। গুন্টার গ্রাস যখন ঢাকা আসলেন 1986 সালের ডিসেম্বর মাসে, 2রা ডিসেম্বর, কবি বেলাল চৌধুরী এবং আমি, এই আরেকজন মানুষ, এই দুইজন, বেলাল ভাইয়ের কথা ভুলবো না, বেলাল ভাই আমাকে নির্বাচন করলেন এবং পিটার জেভিটস জার্মান কালচার সেন্টারের যিনি ডিরেক্টর ছিলেন এবং উনি বাংলাদেশের মানুষদের খুবই পছন্দ করতেন, তাকে স্মরণ করি, উনি প্রয়াত। এই দুইজন আমাকে নির্বাচন করলেন যে গুন্টার গ্রাসের ঢাকা সফর আমরা স্মরণীয় করে রাখবো। যদিও গুন্টার গ্রাস কলকাতা থেকে বলেছিলেন যে আমি কোনো ফটোগ্রাফার, কোনো প্রেসের লোকের সঙ্গে দেখাও করবো না, কাউকে আমি ইন্টারভিউ দেবো না, ছবি তুলতে দিব না, কিন্তু ওরা বললো যে না, মামুন থাকবে সাথে, আমরা এটা ডকুমেন্টেশন করব। গ্রাস যখন ঢাকায় নামলেন 30-40 ফিট দূর থেকে আমি তার ছবি তুললাম ভয়ে ভয়ে, যাতে উনি দেখে না ফেলেন। ছবি তুলেই ক্যামেরা পিছন দিকে লুকাই। পরের দিন যখন তার সাথে বের হয়ে লালবাগের কেল্লায় গেলাম, তখন তার খুব কাছাকাছি গেলাম, দেখলাম যে উনি কিছু বলেন না, ছবি আমি তুলছি। তারপরের দিন আবার গেলাম পুরনো ঢাকায়, অনেক ছবি তোলা হলো, তার অনেক কাছে গেলাম, কথাবার্তা বললাম, তার কথা শুনছি। আমি বেলাল ভাই সঙ্গে, গুন্টার গ্রাসের স্ত্রী উটে গ্রাস সঙ্গে, তাতে বুঝলাম গ্রাসের সাইকোলজি, যে তিনি মনে মনে চাইছেন যে তার ঢাকা সফরটা এর হাতে বন্দী হয়ে থাকুক। আমি তখন, আমার স্ত্রী তখন প্রেগনেন্ট, আমার সন্তান সম্ভব, আমার প্রথম ছেলে হতে যাচ্ছে সন্তান। তখন আমি আমার স্ত্রীর সঙ্গে না থেকে, খুবই ক্রুশিয়াল টাইম, আমি দেখলাম যে ওইটার জন্য ডাক্তার আছে, হাসপাতাল আছে, কিন্তু গুন্টার গ্রাসের এই যে ঢাকা সফর, এটা স্মরণীয় করার জন্য বড় ডাক্তার আমি, সেই কাজটি আমি করলাম ঠিক মতো। পরে আবার প্রায় 15-16 বছর পরে গুন্টার গ্রাসের সাথে দেখা হলো, 18 বছর পরে কলকাতায় 2005-এ শেষবার যিনি এলেন, তখন আমি 10 দিন ওনার সঙ্গে ছিলাম। এটা একটা বিরল অভিজ্ঞতা। এবং গ্রাসের উপরে ইতিমধ্যে আমার একটি বই বেরিয়েছে, গুন্টার গ্রাস ডিসকভার্স ঢাকা, ফটোগ্রাফির বই, সেই 86 সালের। সেই বইটা গ্রাসকে উপহার দিলাম, উনি খুব খুশি সেই ছবি দেখে, যে আমার স্ত্রী আমার সঙ্গে আসেননি কলকাতায়, এই বইটা তার জন্য একটা বড় সম্পদ, বইটা নিয়ে গেলেন উনি। আর যার কথা বললেন যে অ্যালেন গিন্সবার্গ, বাংলাদেশের মানুষ, মুক্তিযুদ্ধের দেশের মানুষ তাকে স্মরণ করবে, কারণ 1971 সালে কলকাতা হয়ে সুনীল গঙ্গোপাধ্যায় এবং আরও কয়েকজনের সঙ্গে উনি সেপ্টেম্বর মাসে যশোর রোড হয়ে বাংলাদেশে ঢুকতে চেয়েছিলেন, দেখার জন্য বাংলাদেশের কী অবস্থা যুদ্ধের সময়, কিন্তু ঢুকতে পারেননি উনি বর্ডার পার হয়ে, কিন্তু যশোর রোডে এসেছিলেন। এবং পরে উনি যখন নিউ ইয়র্কে ফিরে যান, এবং শরণার্থী শিবিরে উনি এসেছিলেন, অনেকগুলো ছবিও তুলেছিলেন, তার সেই সব ছবি কোনোদিনই আমরা দেখলাম না, আমিও দেখতে পাইনি। আমার মনে হয় যে কোনোদিন দেখা সম্ভব যদি তার আর্কাইভসে থাকে। মামুন ভাই, আপনার যে বন্ধু ভাগ্য, সেটা অসাধারণ, একটু ঈর্ষাও করি। তা আসলে এটা হচ্ছে নান্দনিক ঈর্ষা, ভালোবাসার ঈর্ষা। আপনার আরেকজন বন্ধু অধ্যাপক, বিশিষ্ট চিত্র সমালোচক এবং আমার প্রিয় একজন মানুষ, অধ্যাপক মইনুদ্দিন খালেদ। কি আমারও প্রিয় তিনি। আচ্ছা, মইনুদ্দিন খালেদ কি বলেছেন একটু শুনে আসি। নাসির আলী মামুন আমাদের দেশের একজন প্রধান আলোকচিত্রকর বা আলোকচিত্র শিল্পী। তিনি বিখ্যাত লোকদের পোর্ট্রেট করেছেন বা প্রতিকৃতি তুলেছেন, এবং এই প্রতিকৃতি তোলার তার কারণে আমাদের যে সুবিধাটা হয়েছে আমার মনে হয় সেটা হলো যে অনেকের ছবি আমরা পেতাম না যদি না নাসির আলী মামুন সেই ছবিগুলো সেই সময় তুলতেন। পল্লীকবি জসিমউদ্দিন তার আত্মীয় যদিও, কিন্তু এত আগে যখন তুলেছে, নাসির আলীর বয়স তখন কৈশোর উত্তীর্ণ তরুণ যুবক, বা জয়নুল আবিদিন, তার ছবি তার কাছে আছে। এবং পরবর্তী সময় আমি দেখেছি যে প্রচুর নোবেল বিজয়ী এবং নোবেল বিজয় করেনি, নোবেল বিজয়ীর মতোই বিখ্যাত জন শিল্পী সাহিত্যিক, সর্বমহাদেশের একদম 5 মহাদেশের বিখ্যাত বিখ্যাত জনের সান্নিধ্যে তিনি গিয়েছেন এবং ছবি তুলেছেন। এবং আমরা জানি যে প্রত্যেকটা শিল্পীর একটা সংগ্রামের পথ থাকে, তার একটা সংগ্রামের পথ আছে, সেই পথ বেয়েই তাকে যেতে হয়েছে। পথটা মোটেও কুসুমাস্তীর্ণ নয়, কারণ একজন বিখ্যাত লোকের কাছে পৌঁছানো, তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তার ছবি তোলা, তাকে তার ক্যামেরার সামনে দাঁড় করানো, অর্থাৎ আমাদের নাসির আলী মামুন সারা পৃথিবীর যত বিখ্যাত লোককে তার ক্যামেরার সামনে বসিয়ে মডেলের ভূমিকায় অবতীর্ণ করতে পেরেছেন। আর কোনো আলোকচিত্রকর এরকম পেরেছেন বলে আমার জানা নেই। আমি অন্যান্য চিত্রকরদেরও জানি, এবং তার এই বিখ্যাত লোকদের চিত্র তোলার কারণে তার শিল্পের ভাণ্ডার বিপুল আকার ধারণ করেছে। ও আমার বন্ধু মানুষ, সেজন্য নয়, কিন্তু যে এরকম সাধনা করছে
সেই তার সাধনার জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। তার সাধনার মধ্য দিয়ে আমরা আমাদের বিখ্যাত জনের এক বিপুল অ্যালবাম পেয়ে গেছি ইতিমধ্যে। বাহ, কেমন লাগলো? সুন্দর। এর চাইতে বড় ট্রিবিউট। এবং আমার বন্ধু না শুধু, সে তো বাংলাদেশের শিল্প জগতের খুবই বিখ্যাত এবং চিত্র সমালোচক। এবং আমি দেখেছি আমাদের দেশে ফটোগ্রাফি ক্রিটিক নেই, কিন্তু মঈনুদ্দিন খালেদ কিন্তু ফটোগ্রাফিও ক্রিটিসিজম করতে পারে। যে আমি বললাম যে তিনি আমাকে বলেছিলেন যে আপনার ছবি এত অন্ধকার, কান্নাময় এবং কালো কেন, সেটি সে প্রথম আমাকে বলল। বিকাশ ভাই, আপনার ছবি কি বলে? ছবি তো কথা বলবে আমি জানি, ছবি কি কিন্তু বলে? আমি শুনতে চাই বিকাশ ভাইয়ের ছবিতে নাসির আলী মামুনের কতখানি কান্না আসলো, কান্নার আওয়াজ শুনতে চাই। আমার ছবিটা কতটুকু শিল্পিত হবে জানি না, তবে আমি চেষ্টা করেছি মামুন ভাইকে ধারণ করার। আরে বাপরে, বিউটিফুল। এই যে আমার বয়স, আমার চেহারা, আমার চেহারার যে আর্কিটেকচার, আমার চেহারার মধ্যে যে কতগুলো চিহ্ন। আমি তো পোর্ট্রেট ফটোগ্রাফি করি, উনিও পোর্ট্রেট পেইন্টার। এটা একেবারে সার্থকভাবে বিকাশ ভাইয়ের মধ্যে আনতে পেরেছেন। আসলে মামুন ভাই, আপনার দীর্ঘ যে অভিযাত্রা, অনুষ্ঠানটা আমাদের ছোট্ট শিল্প বাড়ি, সবটা ধরতে পারিনি, কিন্তু বিশ্বাস করি আর একদিন আপনার সঙ্গে এরকম আড্ডা হবে, দেখা হবে, আরও যে কথা রয়ে গেল সেই গল্পগুলো হবে, না বলা কথা, না বলা নিশ্চয়ই, কথাগুলো আবার হবে। নিশ্চয়ই। আসলে কথা তো ফুরোয় না, চলতেই থাকে। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আমাদের দর্শকদের জন্য আপনার জীবনের জানালা খুলে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ শাহজাহান আহমেদ বিকাশ ভাইকেও এত সুন্দর একটা জীবন্ত পোর্ট্রেট আঁকার জন্য। এবং আজকে আমার মনটা ভরে গেল এটা দেখে। এবং আমি এই যে আনন্দের সাথী আমার যারা স্টুডিওর সামনে, সেটের সামনে, টেলিভিশনের দর্শক, তাদের কাছেও আমি আমার অভিনন্দন জানাই যে তারা আজকে এই সুন্দর একটা ইভেন্ট দেখলো এবং তাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আজকের এই মুহূর্তটা। চমৎকার। বিকাশ ভাই, আপনাকে কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে থাকবার জন্য এবং চমৎকার, সত্যি খুব অসাধারণ একটা ছবি বা পোর্ট্রেট আঁকবার জন্য, শুধু দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য, শিল্পবাড়ি দেখবার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন এবং শিল্পের সঙ্গে থাকুন, শিল্প বাড়ির সঙ্গে থাকুন।